শুভ সকাল শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আর সুস্থ আছো। চুয়েট স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসরুমে তোমাদের আমন্ত্রিত। আজকে আমরা হিসাব বিজ্ঞানের সপ্তম অধ্যায় খতিয়ান সম্পর্কে আলোচনা করব। হিসাব চক্রের চতুর্থ ধাপে আমরা আগেই জেনে এসেছি খতিয়ানের স্থানান্তর বলতে কি বোঝায়। লেনদেনগুলো যখন প্রাথমিকভাবে সংঘটিত হয়ে থাকে তখন আমরা জাবেদা বইতে লিপিবদ্ধ করে থাকি। সেই জাবেদার বিভিন্ন শ্রেণীর হিসাবগুলোকে আলাদা আলাদা শিরোনামে যে বিভিন্ন ছকের মাধ্যমে সাজিয়ে লেখা হয়ে থাকে সেইগুলোকে একত্রে বলা হচ্ছে খতিয়ান। এই খতিয়ানে আমার অনেকগুলো সুবিধা আছে, যেমন আমরা যখন জাবেদা করি সেখানে আয়, ব্যয়, দায়, সম্পদ, মালিকানা সত্ত্ব সব হিসাবগুলো আমার একত্রে লেখা থাকে। আমরা বুঝতে পারি না আসলে আমার ক্রয় খাতে টাকার পরিমাণ কত, নগদ খাতে টাকার পরিমাণ কত। এই সমস্যাগুলো দূর করে খতিয়ানে প্রত্যেকটা হিসাবের নামে আলাদা আলাদা ছকের মাধ্যমে হিসাবভুক্ত করে প্রতিদিন শেষে, প্রতি মাস শেষে বা বছর শেষে আমরা সেই হিসাবে কত টাকা আমার আছে সেটা সহজেই জেনে নিতে পারি। তাহলে চলো আমরা খতিয়ানে কিছু বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো একটু দেখে নিই। প্রথমে বলছে প্রতিটি হিসাবে শিরোনাম প্রদান করা হয়। আমরা যখন খতিয়ান করব প্রত্যেকটা হিসাবের ক্ষেত্রে আমরা আলাদা আলাদা করে ছকের নাম বা শিরোনাম ব্যবহার করব। 2 নম্বরে বলছে এটি প্রস্তুতে টি ছক বা চলমান জের ছক অনুসরণ করা হয়। খতিয়ান প্রস্তুত আমরা 2 ধরনের ছকের মাধ্যমে করতে পারি, একটা হচ্ছে টি ছক, একটা হচ্ছে চলমান জের ছক। টি ছকের মাধ্যমে আমার কিছুটা সময় সাপেক্ষ খতিয়ানে নির্ণয় করাটা, আর চলমান জের ছকের মাধ্যমে আমরা খতিয়ানে জের বের করাটা অনেকটাই সহজসাধ্য। সেটা আমরা যখন অঙ্ক করব তখন ব্যাপারগুলো বুঝে যাব। 3 নাম্বার, প্রতিটি হিসাবে পৃথক পৃথক জের বা উদ্বৃত্ত নির্ণয় করা হয়। প্রতিটি হিসাবে আমরা দিন শেষে, মাস শেষে সহজেই কত টাকা আমার আসলো, কত টাকা চলে গেল এর পরিমাণটা সহজেই নির্ণয় করতে পারবো। 4 নাম্বার, এটি হতে প্রাপ্ত হিসাবের উদ্বৃত্ত দ্বারা র্যাবের প্রস্তুতির মাধ্যমে গাণিতিক শুদ্ধতা যাচাই করা যায়। এই যে বিভিন্ন শ্রেণীর হিসাবগুলোর মাধ্যমে আমরা কি করব, প্রত্যেকটা হিসাবের আমরা টাকাগুলো জানতে পারবো। সেই টাকাগুলো দিয়ে আমরা, যেটাকে উদ্বৃত্ত বা জের বলছে, সেইগুলো দিয়ে আমরা র্যামের প্রস্তুতের মাধ্যমে আসলে আমার হিসাব লিপিবদ্ধকরণ শুদ্ধ হয়েছে কিনা সেই গাণিতিক শুদ্ধতা আমরা জানতে পারবো। তাহলে খতিয়ানকে এই কারণেই কিন্তু মূলত সকল বইয়ের রাজা বলা হয়, যার জন্য আমরা প্রত্যেকটা হিসাবে এখানে তাদের উদ্বৃত্ত বা ব্যালেন্স সম্পর্কে তথ্য জানতে পারি। এবার খেয়াল করো, খতিয়ানে আমার যে 5 ধরনের শ্রেণী আছে, আয়, ব্যয়, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, এই প্রত্যেকটা ব্যাপারে হিসাবে আলাদা আলাদা করে হিসাবভুক্ত করা হয়ে থাকবে। তাহলে চলো আজকে আমরা বইয়ের পৃষ্ঠা 85 এর একটি গাণিতিক সমস্যার মাধ্যমে খতিয়ানের টি ছকটা আজকে আমরা আলোচনা করব। পৃষ্ঠা 85, সবাই টি ছকের নম্বরটা আসলে কিরকম হয় একটু বোর্ডে লক্ষ্য করো। এই ছকটাকে আমরা প্রথমে সমান দুভাগে ভাগ করব। এরপর বাম পাশের অংশ থাকবে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠ, টাকা। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠ, টাকা। উভয় পাশে 4টা 4টা 8টা কলাম থাকবে। এবং বাম পাশের অংশকে বলা হবে অবশ্যই ডেবিট, ডান পাশের অংশকে বলা হবে ক্রেডিট। তাহলে গাণিতিক সমস্যা লক্ষ্য করো, এখানে আমার 2017 সালের মার্চ 1 তারিখে জনাব শাহিন ট্রেডার্স নামে ব্যবসা শুরু করেছে। তাহলে আমরা এখানে
কোম্পানির নাম লিখবো শাহিন ট্রেডার্স। খতিয়ান টি ছক। আমরা এই গাণিতিক সমস্যার মাধ্যমে নগদান হিসাব আর ব্যাংক হিসাব টি ছকের মাধ্যমে কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেটা দেখব। তাহলে যেহেতু আমরা নগদান হিসাব করছি, আমরা উদ্দীপক থেকে খেয়াল করব আমার নগদ সংক্রান্ত লেনদেন যে তারিখগুলোতে বলা থাকবে সেগুলো বসবে। তাহলে উভয় পাশে আমরা আগে সাল লিখে ফেলি 2017 সাল। 2017 সালের মার্চ 1 তারিখে জনাব শাহিন নগদ 1 লাখ টাকা নিয়ে শাহিন ট্রেডার্স নামে ব্যবসা শুরু করলেন। তাহলে নগদ টাকা নিয়ে ব্যবসা যদি শুরু করে থাকে, নগদ বাবদ সম্পত্তি বৃদ্ধি পাচ্ছে, নগদান হিসাব ডেবিট। ব্যবসা শুরু করলে সে টাকাটা মালিকানা সত্ত্ব বৃদ্ধি করে, সেজন্য মূলধন হিসাব ক্রেডিট। তাহলে আমরা ডেবিট পাশে লিখি মার্চ 2 মূলধন হিসাব, আর নগদ টাকা হচ্ছে 1 লাখ। তাহলে নগদান হিসাব ডেবিট পাশে টাকা বসলে 1 লাখ, বিপরীতে নাম ছিল মূলধন হিসাব, সেটা আমরা বিবরণ কলামে বসাবো। এরপর মার্চ 2 আসবাবপত্র ক্রয় 20,000 টাকা। আমরা যদি আসবাবপত্র ক্রয় করে থাকি সম্পত্তি বৃদ্ধি পাচ্ছে, তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট। আর আসবাবপত্র কেনার ফলে সম্পত্তি কমে যাচ্ছে, নগদ অর্থ, তাই নগদান হিসাব ক্রেডিট। তাহলে মার্চ 2 এটা 1 তারিখ ছিল, মার্চ 2 আসবাবপত্র হিসাব 20,000। এরপর চলে আসো মার্চ 5 পণ্য বিক্রয় 25,000 টাকা। পণ্য বিক্রয় যদি 25,000 টাকা করা হয়ে থাকে, অবশ্যই নগদ বাবদ সম্পত্তি বৃদ্ধি পাচ্ছে, তাই নগদান হিসাব ডেবিট। আর বিক্রয় হচ্ছে আমার আয় হিসাব, তাই আয় যেহেতু বৃদ্ধি পাচ্ছে, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে মার্চ 5 ডেবিট পাশে চলে আসবে বিক্রয় হিসাব, নগদে টাকা বসছে 25,000। এরপর দেখো মার্চ 12 পাওনাদারকে পরিশোধ 10,000 টাকা। পাওনাদার অর্থ হচ্ছে যে তোমার থেকে টাকা পাবে, তুমি যখন তাকে টাকা পরিশোধ করবে, অবশ্যই তখন সেই দায়টা তোমার কমে যাবে। তার দায় যখন হ্রাস পাবে, তখন সেই হিসাবটি হয়ে যাবে ডেবিট, তার মানে পাওনাদার হিসাব ডেবিট। আর তুমি যেহেতু পরিশোধ করছো, তোমার নগদ অর্থ চলে যাচ্ছে, তাই নগদ অর্থ চলে যাওয়া মানে সম্পদ হ্রাস, তাই নগদান হিসাব ক্রেডিট। তাহলে মার্চ 12 পাওনাদার হিসাব 10,000, নগদান হিসাব যেহেতু ক্রেডিট। এরপর দেখো মার্চ 18 ব্যাংকে হিসাব খোলা হলো 15,000 টাকা। ব্যাংকে তুমি যখন হিসাব খুলবে, তখন তোমার ব্যাংকে অর্থ, নগদ অর্থ বৃদ্ধি পাবে। তাহলে ব্যাংকে তোমার যখন নগদ অর্থ বৃদ্ধি পাবে, তখন ব্যাংক বাবদ সম্পত্তি তোমার বৃদ্ধি পাবে, তাই ব্যাংক হিসাব ডেবিট। আর ব্যাংক যখন তোমার হিসাব খুলবে, তোমার হাত থেকে নগদ অর্থ চলে যাচ্ছে, তার অর্থ সম্পদ কমে যাচ্ছে, তাই নগদান হিসাব ক্রেডিট। তাহলে মার্চ 18 ব্যাংক হিসাব 15,000, নগদান হিসাব ক্রেডিট। এরপর সবার শেষে দেখো লেনদেনটা মার্চ 28 কর্মচারীদের বেতন পরিশোধ 5,000 টাকা। কর্মচারীদের যদি আমরা বেতন পরিশোধ করে থাকি, বেতন হচ্ছে খরচ হিসাব, তাহলে খরচ বৃদ্ধি করলে বেতন হিসাব ডেবিট, নগদ অর্থ সম্পদ কমে যাচ্ছে, তাই নগদান হিসাব ক্রেডিট। মার্চ 28 বেতন হিসাব, নগদান হিসাব ক্রেডিটে হচ্ছে 5,000 টাকা। তাহলে উদ্দীপক থেকে আমার নগদ সংক্রান্ত সকল লেনদেন লেখা শেষ। এরপর আমরা টাকার কলামে একটা লাইন লেখা যায় মতো গ্যাপ রেখে আমরা এখানে যে দাগ দিব কর্মের দিয়ে। এরপর উভয় পাশে যদি আমরা যোগ করব, এই পাশে যোগ করলে হচ্ছে 1,25,000 টাকা, এই পাশে যোগ করলে হবে 50,000 টাকা। তাহলে বড় যোগফলটাকে আমরা
উভয় পাশে সমান্তরাল রেখার মধ্যে লিখব 1,25,000। এই পাশে টাকা আমার কম আছে, 1,25,000 থেকে যদি এটা মাইনাস করি তাহলে হবে 75,000। তাহলে এই 75,000 টাকাকে আমরা মাসের শেষ তারিখে লিখব ব্যালেন্স সিডি। ব্যালেন্স সিডি কেন? সিডি এর ইংলিশ রূপ হচ্ছে ক্যারিড ডাউন, মানে নিচে নিত। আমাদের উপরে যে সমস্ত লেনদেন লিপিবদ্ধ করা হলো তার পার্থক্যের টাকাটুকু আমরা নিচে নিত, মানে নিচে আমরা সেটাকে স্থানান্তর করলাম। কত টাকা? তার মানে আমার মাস শেষে ব্যালেন্স আছে হাতে 75,000 টাকা। এরপর ব্যালেন্স সিডি আমার যে পাশে থাকবে তার বিপরীত পাশে পরবর্তী মাসের 1 তারিখে ব্যালেন্স বিডি দিয়ে সে অ্যামাউন্টটা বসবে 75,000। এরপর সব ক্লোজ করে দিব। তাহলে অবশ্যই খেয়াল রাখতে হবে কি, ব্যালেন্স সিডিটা আমার যে পাশে থাকবে তার বিপরীত পাশে ব্যালেন্স বিডি আকারে বসবে এবং এটা হবে অবশ্যই মাসের শেষ তারিখ। আর ব্যালেন্স বিডি যখন হবে তখন সেটা হবে অবশ্যই মাসের প্রথম তারিখ। এই অংশগুলো তারিখের ব্যাপারটা আর ব্যালেন্স সিডিবিডির ব্যাপারটাই টিচকে খুব গুরুত্বের সাথে খেয়াল রাখতে হবে, এই অংশ কখনো ভুল করা যাবে না। এবার আসো আমরা সেই প্রশ্ন থেকে আমরা ব্যাংক হিসাব কিভাবে নির্ণয় করা যেতে পারে সেটা দেখব। তাহলে ব্যাংক হিসাব যখন আমরা করব অবশ্যই আমাকে উদ্দীপক থেকে দেখতে হবে কোনগুলো আমার ব্যাংক সংক্রান্ত লেনদেন বা চেক সংক্রান্ত লেনদেন। কেননা চেক আর ব্যাংক সংক্রান্ত লেনদেনগুলোই মূলত ব্যাংকের সাথে সরাসরি জড়িত। তাহলে উদ্দীপকে খেয়াল করো, মার্চ মাসের 18 তারিখ বলছে ব্যাংকে হিসাব খোলা হলো, যেটা আমরা একটু আগেই দেখেছি। হিসাব খোলা হলে ব্যাংকে টাকা বৃদ্ধি পাচ্ছে বলে ব্যাংক হিসাব ডেবিট, নগদ অর্থ কমে যাচ্ছে, সম্পদ হ্রাস পাচ্ছে, নগদান হিসাব ক্রেডিট। তাহলে ব্যাংকে হিসাব খোলা হলো, ব্যাংক হিসাব ডেবিট, তাই আমরা ডেবিট পাশে লিখব মার্চ 18। নগদান হিসাব 15,000। 15,000 টাকা ছিল আমার ব্যাংক হিসাব ডেবিট। এরপর দেখো মার্চের 22 তারিখ পণ্য বিক্রয় বাবদ চেক প্রাপ্তি 8,000 টাকা। তুমি যখন পণ্য বিক্রয় করেছো, পণ্য বিক্রয় করে চেক পেয়েছো, হিসাব বিজ্ঞানের জাবেদার নিয়ম অনুযায়ী আমরা যখন চেক পাবো সেটা অবশ্যই ব্যাংক জমা টাকার শামিল। তাই আমরা যখন চেক পাচ্ছি অবশ্যই আমাদের ধরে নিতে হবে ব্যাংকে আমার টাকা বৃদ্ধি পাচ্ছে, তাই ব্যাংক হিসাব ডেবিট। আর বিক্রয় হচ্ছে আয় হিসাব, তাই বিক্রয় হিসাব ক্রেডিট। মার্চ 22 বিক্রয় হিসাব 8,000। এরপরে খেয়াল করো মার্চ মাসের 25 তারিখ শফিকের নিকট হতে চেক মারফত ক্রয় 6,000 টাকা। তাহলে শফিক থেকে তুমি মাল কিনেছো, এর বিনিময়ে তুমি শফিককে কি দিয়েছো? চেক দিয়েছো। তাহলে চেক যখন তুমি দিচ্ছ, পাচ্ছ না, দিচ্ছ, তখন তোমাকে অবশ্যই মনে করতে হবে এই চেকের টাকার মাধ্যমে তোমার ব্যাংক থেকে টাকা কমে যাবে। তাই চেক যখন দিবে সম্পদ হ্রাস পাবে ব্যাংক হিসাবের মাধ্যমে, তাই ব্যাংক হিসাব তখন ক্রেডিট হয়ে যাবে। আর ক্রয় হিসাব হচ্ছে আমার জন্য খরচ, তাই ক্রয় হিসাব ডেবিট। মার্চ 25 ক্রয় হিসাব 6,000। তাহলে উদ্দীপক থেকে আমাদের ব্যাংক সংক্রান্ত লেনদেনগুলো লেখা শেষ। তাহলে সমান্তরাল ভাবে উভয় পাশে আমরা কি করব? মিনিমাম একটা লাইনের মধ্যে গ্যাপ রেখে আমরা যে দাগগুলো দিয়ে ফেলবো। এবার আমরা যোগ করি
15-18,000 যোগ করলে 23,000। বড় যোগফলটা অবশ্যই উভয় দিকে বসবে। এই 23,000 থেকে 6,000 টাকা গেলে আমার থাকছে 17,000। তাহলে এই 17,000 টাকা পার্থক্যটা হচ্ছে আমার মার্চ মাসের শেষ তারিখের ব্যালেন্স সিট। এই ব্যালেন্স সিটে আবার আমার বিপরীত পাশে এপ্রিল মাসের 1 তারিখে হয়ে যাবে ব্যালেন্স বিডি 17,000। তাহলে আমরা বুঝতে পারছি কিভাবে আমরা খতিয়ানের কীছকের মাধ্যমে বিভিন্ন হিসাবের ব্যালেন্সগুলো আমরা মাস শেষে জানতে পারবো। তোমাদের কাজ হচ্ছে আমরা পৃষ্ঠা 85 পৃষ্ঠার গাণিতিক সমস্যায় এই নগদান হিসাব বা ব্যাংক হিসাব ছাড়াও অন্যান্য যে সকল হিসাবগুলো আছে সেগুলো বাসায় ভালো মতো কীছকের মাধ্যমে চর্চা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ সবাইকে।